নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো। এবার বুধের পরিবর্তন, বুধ অবস্থান করবে রাশির উপর। ভাগ্যের ঘরের অধিপতি, ষষ্ঠ ঘরের অধিপতি আবার বুধ। তবে মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা রাশি, যেটা হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি। তো মকর রাশিতে যখনই বুধের প্রবেশ হবে তখন কিন্তু চারটি গ্রহ এবার একসাথে রাশির উপরই অবস্থান। প্রথমে হচ্ছে শুক্র, তারপর হচ্ছে সূর্য, তারপরে মঙ্গল, এবার হচ্ছে বুধ। চারটি গ্রহ কিন্তু অবস্থান হবে। তো ভাগ্যের ঘরের অধিপতি যখন রাশির উপর অবস্থান করে তখন তো মহাভাগ্যবান যোগ তৈরি করে দেয়। এবং তার সাথে এই বুধ আবার ষষ্ঠ ঘরের অধিপতি। তো কোনো ব্যক্তির যখন কোনো সময় উন্নতি হয় তো তার শত্রুরা কিন্তু চিন্তিত হবে এক কথায়। এবং শত্রু কিন্তু ক্ষতি করারও চেষ্টা করবে। কারণ আগে তো ছিল সাড়ে সাতির একটা কুপ্রভাব, যার জন্য মকর রাশির তো একদম নাজেহাল। এবার যে উন্নতিগুলো হবে সেই উন্নতিতে তো আবার শত্রুরাও তো চমকাবে, যে এত কিছু করার পরও মকর এগিয়ে যাচ্ছে কিভাবে। এই জিনিসটা কিন্তু মাথায় আসবে, যার জন্য শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে। তবে ভয় পাওয়ার কিছু নেই। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকছে, দিশা অবশ্যই থাকবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। সব দরজা বন্ধ হলেও গুরুর কৃপায় দরজা খোলা থাকবেই কোনো না কোনো দিক। এবং গুরু এ সময় নিজের নক্ষত্রে যাচ্ছে। তো যাই হোক, বুধের এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনে মকর রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এবং যে নক্ষত্র পাচ্ছে, তিনটি নক্ষত্র পেয়ে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রে বুধ কিরকম প্রভাব দিবে, শ্রবণা নক্ষত্রে কীরকম প্রভাব দিবে, ধনিষ্ঠা নক্ষত্রে কীরকম প্রভাব দিবে, এগুলো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে দেবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, অবশ্যই এই প্রিয় ভাইটির চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের আশীর্বাদেই এতদূর এগোতে পেরেছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা মন থেকে বলছি। কারণ আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন খুবই অনুপ্রাণিত হয়, এক কথায় খুবই ভালো লাগে। আর মকর রাশির সময় যথেষ্ট ভালো, যে কোনো জ্যোতিষীই বলবে, আমি কেন, আমার মতন বহু জ্যোতিষী রয়েছে ইউটিউবে, সবাই একই কথা বলবে, মকর রাশির ভালো সময়। তবে 2026 যে কথাটাই বলেছিলাম যে সূর্য হচ্ছে অষ্টমপতি, সূর্যকে কিন্তু ঠিক রাখতে হবে অল টাইম, সূর্যকে উপাচারের মাধ্যমে ঠিক রাখতে হবে। তো যাদের জন্মকুষ্ঠিতে সূর্য গ্রহণযোগে পড়ে রয়েছে অবশ্যই সূর্য যন্ত্র স্থাপন করবেন বাড়িতে বিধিসম্মত মেনে, এবং সূর্যের আরাধনা করবেন। মকর রাশির ক্ষেত্রে সূর্যই হচ্ছে কিন্তু মেন। সূর্য যদি এই নক্ষত্রগুলোকে নিয়ে বলা শুরু করি, এই উত্তরাষাঢ়া নক্ষত্র যাদের পড়ছে সূর্য মেন, শ্রবণা নক্ষত্র হয়ে যাও মানে, তাহলে নবতারাতে কিন্তু সূর্যই কিন্তু অতিমিত্রের ভূমিকা পালন করবে। আবার যখন ধনিষ্ঠাতে কারোর জন্ম, সূর্য কিন্তু মিত্রের ভূমিকা পালন করবে। অতএব অষ্টমপতি সূর্যকে বল দিতে হবে। অষ্টমপতি সূর্য করবে আসল খেলা, এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি তো রয়েছে, মিত্র শ্রেণীতে পড়ে গেছে। অর্থাৎ মকর রাশির পিতা সমতুল্য বা বয়োজ্যেষ্ঠ লোককে কোনো সময়ই অপমান করা উচিত না। যে কোনো কাজ করতে গেলে বাড়ির গার্জেনের অবশ্যই ডিসিশন নেওয়া উচিত, এগুলো করা উচিত। তো যাই হোক, প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে। যারা সূর্যযন্ত্র সংগ্রহ করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, সূর্যযন্ত্র সংগ্রহ করবেন। আপনারা হয়তো ভাবছেন যে সূর্যযন্ত্র বলছে, এ তো নিশ্চয়ই এর কোনো লাভের কোনো ব্যাপার থাকছে। আমার কোনো লাভের ব্যাপার নাই। এখানে সূর্যযন্ত্রের 500 টাকা থেকে শুরু, এবং তারপরে রয়েছে আমার 10% কমিশন। পরিষ্কার বলছি, আমার না হয় 50 টাকা কামাই, তার মধ্যে ইউটিউব আছে, দিয়ে 10 থেকে 15 টাকা আমার কামাই হবে। তো কামাইটা বড় জিনিস না, আপনাদের যেন লাগে, আপনাদের যেন অসুবিধাগুলো দূর হয়, যার জন্যই আমি বারবার এই একই কথা বলছি, সূর্য যন্ত্র স্থাপন করতে হবে, সূর্যকে বল দিতে হবে। এবং মকর রাশির ভাই বন্ধুদের উদ্দেশ্য বলছি, যাদের বিবাহ ঠিক হয়েছে, কারণ প্রবল যোগ রয়েছে বিবাহের, তো তাদের ক্ষেত্রে যারা পুরুষ, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সূর্য পূজা দিয়েই তারপর কিন্তু বিয়ের পিড়িতে বসবেন, যাদের বিবাহ ঠিক হচ্ছে। অবশ্যই, কারণ সূর্যের মানে সবাই তো চায় যে আমার যে হাজব্যান্ড হবে সে যেন সূর্যের মতন হয়, অর্থাৎ রাজার মতন হয়। সবাই মানে নারীদের ক্ষেত্রে বলছি। তো নারীদের ক্ষেত্রে কিন্তু সূর্য পূজা না, যারা পুরুষ তাদেরকে বিয়ের মানে পিড়িতে বসার আগে সূর্য পূজা অবশ্যই করা উচিত। যাতে গ্রহণযোগ টোগ এগুলো রয়েছে, সূর্য পীড়িত অবস্থায় রয়েছে। তো যাই হোক, এগুলো বলতে গেলে বহু অন্যরকম লাইন হয়ে যাবে। আজকে যে জিনিসটা বলবো যে বুধের পরিবর্তন, বুধ মানে যে নক্ষত্রগুলো পাচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, এখানে তো 17 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত থাকবে শ্রবণাতে, এবং 31শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত থাকবে ধনিষ্ঠা নক্ষত্র। এই 3টি নক্ষত্র থাকবে। এবার এই যে নক্ষত্রগুলো বললাম, এইখানটাতে ওই 22 তারিখ বলতে 20 তারিখ পর্যন্ত কিন্তু 4টি গ্রহই একেবারে উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে। সূর্যদেবের নক্ষত্র, সূর্য, মঙ্গল, তারপরে শুক্র, তারপরে হচ্ছে বুধ, একদম সূর্যের নক্ষত্রে অবস্থান করবে। এবং তারপরে শুক্র আবার নক্ষত্র পরিবর্তন করবে। 21 তারিখে শুক্র চলে আসবে শ্রবণাতে, আর সে সময় সূর্য থাকছে নিজের নক্ষত্রে। সূর্য আবার 24 তারিখে শ্রবণাতে ঢুকবে, আর মঙ্গল ঢুকবে হচ্ছে 29 তারিখে শ্রবণাতে, আর বুধ কিন্তু ঢুকবে হচ্ছে একদম 23 তারিখ আবার শ্রবণাতে যে ঢুকবে। এরকম কিন্তু 4টি গ্রহই কিন্তু একসাথে উত্তরার সাথে থাকবে। উত্তরাষাঢ় নক্ষত্রটা হচ্ছে কি সূর্যের নক্ষত্র, তো এই সময় সূর্যের নক্ষত্রে বুধ অবস্থান এবং 4টি গ্রহের অবস্থান, আমি তো এর আগে বলেছিলাম যে চাপলুসিগিরি করতে হবে।
মানে যে যে সংস্থাতে কাজ করুক, যে কোনো সরকারি উচ্চ আধিকারিকের আন্ডারে রয়েছে, তো আধিকারিকের সাথে মনোমালিন্য যারা না হয় তাকে প্রসন্ন করে রাখতে হবে, হ্যাঁ আপনার কাজ খুব ভালো, সমাজ এটা নিবে, আপনার কাছ থেকে অনেক কিছু শিখার ব্যাপার রয়েছে। তো এই জিনিসগুলো করে নিজের কাজকে কিন্তু এগোতে হবে। আর গণ্ডগোল, অশান্তি, বেআইনি পদ্ধতি এগুলোর দিকে করা কিন্তু যাবে না। এটা কিন্তু বুঝে নিতে হবে এই মকর রাশি। কারণ রাশির উপর একাধিক যোগ এই সময়কালে কিন্তু তৈরি হচ্ছে। ভাগ্যের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করা মানে মহাভাগ্যবান। আবার বুধের অপর রাশিতে, যেটা মিথুন রাশি, এখানটাতে আবার দেবগুরু বৃহস্পতির অবস্থান নিজের নক্ষত্রে। আবার শনির নক্ষত্র পরিবর্তন হচ্ছে, তার ভিডিও আসবে। শনি কীরকম প্রভাব দেবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। তো শনিও তো নিজের নক্ষত্রে চলে আসছে পরাক্রমের ঘরে, পুরুষার্থ পরাক্রম 3য় নাম্বার ঘরে। তারপরে শুক্র বুধের জুতি, দুই ত্রিকোণের অধিপতির জুতি রাশির উপর তৈরি হচ্ছে, লক্ষ্মীনারায়ণ যোগ, একই নক্ষত্র সূর্যের নক্ষত্রে। সূর্য রয়েছে সাথে, বুধাদিত্য যোগ, মঙ্গল থাকছে, শুক্র মঙ্গলের যোগ, অনেক রকম কিন্তু যোগ তৈরি হচ্ছে। আর তার মধ্যে আবার ওই চন্দ্রমাও ঢুকে যাবে এই অমাবস্যার মধ্যে। তো বিভিন্ন রকম যোগ কিন্তু তৈরি হচ্ছে এই সূর্যের বলছে বুধের পরিবর্তনে। বুধ ভাগ্যের ঘরের অধিপতি, ষষ্ঠ ঘরের অধিপতি। ষষ্ঠ ঘরটা কি? রোগ, রিপু, ঋণ, শত্রু, এছাড়া অনেক কিছু দেখাচ্ছে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, দিশা পাবে। এখন ভাগ্যের ঘরের অধিপতি যখনই রাশির উপর অবস্থান করবে, তেমনিতে ভাগ্যবান, অনেক রকম কাজ তৈরি হবে সময়কালে। আর ওদিক থেকে শত্রুরা চিল্লাচিল্লি করবে যে এই তো এত ক্ষতি সাধন করলাম, তাও তো আটকাতে পারছি না, এ তো বেড়েই যাচ্ছে, বাড়তেই আছে। তো গুরু ওখানটাতে রয়েছে, গুরু ঠান্ডা করবে, অর্থাৎ গুরুর জ্ঞান বুদ্ধি, গুরুর আশীর্বাদ, সমস্ত কিছু এখন কাজে লাগবে। দিশা, নতুন নতুন দিশা, নতুন নতুন পথ তৈরি হবে মকর রাশির ক্ষেত্রে। বিভিন্ন রকম বিভিন্ন সোর্স, হয়তো কেউ গালে হাত দিয়ে বসেই রয়েছে যে এর কিছুই তো হচ্ছে না, কীভাবে হবে সেটা ঈশ্বরের ব্যাপার, সেই পথ দিয়ে দিবে। কোন পথে কী রকম তৈরি করে দিবে সেটা বুঝতেই পারবে না, এরকম পরিস্থিতি তৈরি হবে। গ্রহদের এরকম অবস্থান হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। তো সূর্যের নক্ষত্রে এই 4টি গ্রহের অবস্থান, এবার বুধ প্রবেশ করে গেল। তো বুধ কি করবে? বুধ হচ্ছে কি? বুধ হচ্ছে বাণীর কারক, বুধ হচ্ছে এখানটাতে ভাগ্যের কারক। নিজের বাণীর দক্ষতা, চতুরতা, ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা নিজেকে এগিয়ে নিয়ে যাবে। ম্যানেজমেন্ট করার ক্ষমতা হবে, স্মরণ শক্তি হবে। বা সূর্যের নক্ষত্রে চলে আসা মানে কি হবে? গম্ভীর হয়ে যাবে। সূর্যের নক্ষত্রে বুধ অবস্থান করবে, তো গম্ভীর হবে, তার সাথে বাস্তববাদী হবে, বাস্তববাদী হয়ে যাবে, যে কোনো লক্ষ্যের দিকে যাবে। কারণ অষ্টম ঘরের অধিপতি হচ্ছে সূর্য। যে কোনো ডিসিশন নিতে গেলে তাকে তো গম্ভীর হতে হবে, বুঝতে হবে জিনিসটা। তারপরে তো নিজের ম্যানেজমেন্ট, নিজের দক্ষতাটাকে দেখাবে। এবং যেখানটাতে যে কথাটা বলবে তার মধ্যে কিছুটা হলেও যুক্তি থাকবে, একটা দৃঢ়তা থাকবে মনের মধ্যে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুব ভালো হবে এই বুধ। তো বুধ যখন মানুষের ভালো থাকে না, তো নিজের ম্যানেজমেন্টের ক্ষমতা ভালো হয়, স্মরণ শক্তি ভালো হয়, গম্ভীর জিনিসটা থাকবে, বুঝার ক্ষমতা থাকবে, বুঝানোর ক্ষমতা, যেরকম বুঝবে সেরকম আবার বুঝানোর ক্ষমতা থাকবে। আর বুধ যদি খারাপ হয়ে যায় তাহলে কী হয়? বাচাল হবে, মুখে মুখে তর্ক করবে, বড়দের সম্মান দিবে না। আবার তারপরে আবার মিথ্যাকে এমন মিথ্যা কথা বলবে যে তাকে সত্যি মনে করিয়ে দেবে যে হ্যাঁ এটাই সত্যি। তো বুধ যাতে খারাপ হয়, এগুলো কিন্তু হয় আর কি। তবে সূর্যের সাথে অবস্থান করবে, এখানে ত্বকজনিত সমস্যা দিয়ে দেবে, যাদের ত্বকের সমস্যা রয়েছে, স্কিন প্রবলেম রয়েছে, এগুলো দিক থেকে কিন্তু সাবধান। খাওয়া দাওয়ার দিক থেকে সাবধান, উত্তরাষাঢ় নক্ষত্রে এগুলো দিক থেকে সাবধান। তো কথাবার্তায় যেরকম একটা ভালো স্পষ্টতা আসবে, স্পষ্ট জিনিসটা বেশি বলতে শুরু করে হবে। কাজে কর্মে নিজের দক্ষতাটাকে দেখাতে পারবে। প্রশাসনিক দিক হোক আর যেই দিক হোক, সরকারি কাগজপত্রের দিক হোক বা আইন সংক্রান্ত ব্যবস্থা, সব দিকে কিন্তু একটা উন্নতির ভালো জিনিস কিন্তু বুঝাচ্ছে সূর্যের নক্ষত্রটাতে। বুধের পরিবর্তন খুবই অল্প দিনের পরিবর্তন হয়, কিন্তু এর চটজলদি ফল হয়, খুব চটজলদি ফল হয়। আবার শুক্র তো অবস্থান করছে, পঞ্চমপতি শুক্রের সাথে লক্ষ্মীনারায়ণ জুতি। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য ভালো। সরকারি বেসরকারি পঞ্চম ঘর থেকে দেখা হয়, পঞ্চম ঘর থেকে শেয়ার মার্কেট দেখা হয়, ফটকা ইনকাম দেখা হয়। এগুলোর সাথে যারা জড়িত রয়েছে, যারা ব্যবসা বাণিজ্য করছেন, হয়তো শেয়ার মার্কেটে ব্যবসা করছেন, হয়তো কেউ লটারিরই ব্যবসা করছেন, টিকিটের হোলসেল ব্যবসা করছেন, স্টক স্কিপের ব্যবসা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান, ব্যবসা ভালো হবে। এরকম কিন্তু জিনিসটা। তারপরে আমি বলছি না যে টিকিট বেশি করে কাটেন আর প্রাইস পান, ওগুলো আমি বলছি না। যার মনে ধরবে সে কাটবে। কিন্তু পজিশন, গ্রহের পজিশন এরকম হচ্ছে যে ভাগ্যের একটা পরিবর্তন, মানে ভাগ্যের মধ্যে একটা বিশাল বড় শক্তি চলে আসছে, স্ট্রং হয়ে যাচ্ছে, এই জিনিসটা বুঝাচ্ছে এই উত্তরাষাঢ়া নক্ষত্রে বুধের এই অবস্থান। নিজের কাজের মধ্যে ব্যস্ততা থাকবে এবং নিজের কাজের দ্বারা সম্মান অর্জন করবে সমাজে। নিজের কাজের দ্বারা যারা কাজের চেষ্টা করছেন, সরকারি বেসরকারি কর্মের চেষ্টা করছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই উত্তরাষাঢ়া নক্ষত্রে। হেভি অবস্থান বুধের অবস্থান, সূর্যের সাথে বুধাদিত্য যোগ, তারপর আবার ওই সূর্যের নক্ষত্রে যেই অবস্থান করছে। এরপরে যে নক্ষত্রটা চলে আসে সেটা তো শোভনা নক্ষত্র হয়ে গেল। এবার শোভনা নক্ষত্রে কী হবে? স্মরণ শক্তিটা বেড়ে যাবে, এই শুনবে, লোকের কথাবার্তা শুনবে,
যেরকম শুনবে সেরকম আবার শোনাবেও, বিশ্লেষণ করার ক্ষমতা খুব ভালো হবে। কাউকে যদি কিছু বিশ্লেষণ করে, সেই বিশ্লেষণ করা শোভনা কি মন, চন্দ্রমার নক্ষত্রেই থাকবে এবং চন্দ্রমার ঘরকেই দেখবে সময়কালে বুধ, সপ্তম দৃষ্টি দিয়ে বুধ দেখবে সেই কর্কট রাশিকে দেখবে, এবং কর্কট রাশির উপরেই তো এই 4টি গ্রহের একদম জ্যোতির যে দৃষ্টি, তার যে প্রভাব সপ্তম ঘরটাকে একদম করে দিবে, মানে অ্যাক্টিভ করবে। সপ্তম ঘর যেরকম বৈবাহিক দিকটা উঠে আসছে, পার্টনারশিপ দিকটা উঠে আসছে, রোজগারের আয় ইনকামের দিকটা উঠে আসছে, এই জিনিসগুলো ব্যবসা বাণিজ্য রোজগারের আয় ইনকাম এই দিকগুলো কিন্তু উঠে আসছে এই সময়কালে প্রবলভাবে এই মকর রাশির ক্ষেত্রে। যেরকম কথা শুনবে সেরকম জ্ঞান অর্জন করবে, এই কথা শুনে শুনে নিজের জ্ঞান অর্জন করবে। সেরকম আবার কি যে মধুর বাণী হবে, মানে কারোর সাথে যদি কথা বলতে চাই আগেই মুখ থেকে 100 গ্রাম চিনি বার করে দিবে নিজের কাজটাকে হাসিল করার জন্য। কারণ ম্যানেজমেন্ট আগেই বললাম যে কারোর সাথে কোনো কাজ হচ্ছে না, তো কাজ এমন হবে, এমন মিষ্টি কথা এখন সুর বের হবে যে যার জন্য, কারণ লক্ষ্মী নারায়ণ শুক্র রয়েছে, নিজের প্রতিভা গুণগুলোকে বের করবে, এবং সেরকম মঙ্গল রয়েছে, আবার সূর্যও রয়েছে, সময়কে যথেষ্ট গুরুত্ব দিবে। এই জিনিসগুলো কিন্তু হবে এই সময়কালে। যে কারোর সাথে কথা বলবে এমন কথা বলবে যে একদম ওই মিষ্টভাষী হবে, খুবই মিষ্টভাষী হবে, এবং সামনের ব্যক্তির মনটাকেও বুঝতে পারবে যে এই লোকের অ্যাকচুয়ালি কি, মানে আমার সাথে কাজকর্ম করবে না করবে না সেই জিনিসটা বুঝতে পারবে। শিক্ষাগতার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো, যারা সমাজকে ট্রেনিং দিচ্ছেন, কোনো জ্ঞান দিচ্ছেন সেদিক থেকে যথেষ্ট ভালো। যারা এখানটাতে ধনিষ্ঠা, যেমন মঙ্গলের অবস্থানগুলো চেঞ্জ হয়ে যাবে এই সময়কালে। মঙ্গলের অবস্থান বলছি, হ্যাঁ মঙ্গলের অবস্থান চেঞ্জ হবে। মঙ্গল আবার নিজের মঙ্গল চলে আসছে হচ্ছে 29 তারিখ থেকে সোমনাথে ঢুকে, আবার 30 তারিখ পর্যন্ত সোমনাথেই থাকবে হচ্ছে এই বুধ। তো মঙ্গল 29 তারিখে ঢুকবে, আর 24 তারিখে ঢুকে যাচ্ছে হচ্ছে সূর্য সোমনাথেও ঢুকে যাচ্ছে। অর্থাৎ মানসিক দিক কিন্তু যথেষ্ট ভালো পর্যায়ে থাকবে। যেরকম লোকের কথা শুনবে সেরকম জ্ঞান বুদ্ধি, মানে নিজের জ্ঞানের দ্বারা একটা ভালো ডিসিশন নিতে পারবে। সব দিক থেকে ভালো। যারা লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা কাগজপত্রের ব্যবসার কাজের সাথে যুক্ত রয়েছেন, সব দিক থেকে একটা ভালো অবস্থান হতে যাচ্ছে। যেরকম মানে অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য ভালো, ওকালতি হিসাবে যারা কাজ করছেন, মিডিয়া সেক্টরে যারা রয়েছেন সেদিক থেকে ভালো, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো উঠে যাচ্ছে, উচ্চশিক্ষা, বাইরে যাওয়ার যারা চেষ্টা করছেন সেই জায়গা, মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন সেই জিনিসগুলো উঠে আসছে। তারপরে যারা ওকালতির সাথে যুক্ত রয়েছেন, চার্টার অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করছেন, সব দিকে যারা মানে বাণী সংক্রান্ত কাজ, এগুলো জিনিস কিন্তু উঠে আসছে, খুবই একটা ভালো। মানে নিজের কথা বলার একটা কৌশল এবং একটা পারদর্শী, একটা স্পষ্টবাদী হয়ে যাওয়া, এটা বোঝাচ্ছে এই শোভনা নক্ষত্রে, খুবই ভালো অবস্থান। এবং এরপরে যখন আবার ধনিষ্ঠাতে চলে আসবে, তো ধনিষ্ঠা নক্ষত্রে চলে আসছে হচ্ছে 31শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত ধনিষ্ঠাতে থাকবে। তো ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, এই সময়কালে মঙ্গলও থাকছে এখানটাতে, তবে মঙ্গল এই সময় শোভনাতেই থাকছে। শোভনা নক্ষত্রে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত থাকবে। আর অপরদিকে তো শোভনাতে আবার থাকছে হচ্ছে সূর্যও থাকছে, আর ওদিকে শুক্রও থাকছে হচ্ছে 31 তারিখ পর্যন্ত। আর 1 তারিখ থেকে ধনিষ্ঠাতে ওই শুক্রও থাকবে 5 তারিখ পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে। তো ধনিষ্ঠা নক্ষত্রে যখন থাকবে তখন বুধের কিন্তু একটু হলেও গতিটা বাড়বে, যে ডিসিশন নেওয়ার দ্রুত ক্ষমতা জন্মাবে, কর্মপ্রিয় হবে, এবং কর্মের ক্ষেত্রে নিজের ম্যানেজমেন্ট, নিজের বুদ্ধির দ্বারা নিজের কর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবে। স্পষ্টবাদী এখানটাতেও থাকবে, যুক্তিতর্ক এখানটাতেও থাকবে। তবে এই নক্ষত্র যথেষ্ট ভালো অবস্থান হতে আছে। বাণীর কারক তো যারা গান বাজনা, নৃত্য, চিত্র, সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে, কারণ শুক্রের প্রভাবটাও থাকবে, তো এইগুলো জিনিস কিন্তু খুব ভালো হবে এই সময়কালে। যে কোথাও কোনো পারফরমেন্স করা, বা যারা এগুলোকে পেশা হিসাবে মেনে নিয়েছেন তাদের জীবনে একটা ভালো অগ্রগতি, বা এই সমস্ত কাজের ইনস্ট্রুমেন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে ভালো অবস্থান। সূর্য অবস্থান করবে, যে যেখানটাতে কোনো পারফর্ম করছেন বা যুক্ত রয়েছেন, বা নিজের নাম খ্যাতি যশের জন্য সরকার থেকে পুরস্কার প্রাপ্ত, এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত থাকছেন, হোটেল রেস্টুরেন্ট এই সমস্ত, বা কোনো খাবারের প্রোডাক্ট, এই সমস্ত কাজের দিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে। আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই সময়কালে, বলতে গেলে এটাই, আর্থিক দিকটা মজবুত হবে। সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি। সন্তানের প্রতি পিতা মাতাদের যে একটা দুশ্চিন্তা সেটা দূর হবে, কারণ বুধ এখানটাতে আসা মানে সূর্য, শুক্র আর মঙ্গলের মধ্যে একটা সমতা জিনিসটা চলে আসা, একটা ম্যানেজমেন্ট জিনিসটা চলে আসা, এটা কিন্তু বুঝাচ্ছে বুধের পরিবর্তন। তো যাই হোক, এরপরে শনির পরিবর্তন নিয়ে বলবো। শনির উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে কীরকম প্রভাব দিবে সেগুলো তুলে ধরবো। এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেব অর্ঘ দিবেন। 7 বছরের নিচের কন্যা সন্তানদের বিশেষ করে মানে স্নেহ করবেন, কিছু গিফট করবেন, গণেশজির উপর আরাধনা করবেন, ওম জ্ঞান জ্ঞানপতি নমঃ, এগুলো করবেন। এবং গাই গরুকে সবুজ জাতীয় আহার খেতে দিবেন, খাবার যে ঘাস টাস এগুলো দিলেন।
মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, কিন্নরদের কিছু না কিছু দান করবেন বুধবার দিন, তাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন, যথেষ্ট ভালো। যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পরিবর্তন নিয়ে। নমস্কার, ধন্যবাদ।